নোশন টেলিভিশন, সংযোগে সীমাহীন। আমরা নারী আমরাও পারি, নোশন টেলিভিশনের নতুন আয়োজন আমরা অদম্য। অনুষ্ঠানটি নিবেদন করেছে পেয়ারলেস কলেজ কানাডা ও সেলেস্টিয়া একাডেমি দুবাই। এই অনুষ্ঠানে মূলত আমরা নারী উদ্যোক্তাদের আমন্ত্রণ জানিয়েছি। আর এই অনুষ্ঠানে উপস্থাপনায় আছি আমি হাসিনা আনসার। আমাদের আজকের অতিথি শর্মিলা জেসমিন তুলি, ওনার অফ তুলিস কুকিং অ্যান্ড বেকিং ওয়ার্ল্ড। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি, আপনাকে দেখে আরো ভালো লাগছে। তো কেমন চলছে আপনার সময়টা? এখন ভালোই যাচ্ছে, যেহেতু কাজ করছি খাবার নিয়ে, বাসায় ট্রেনিং দিচ্ছি। রিসেন্টলি আমি একটা জবে যাচ্ছি, সেটা হলো শেফ হিসেবে, এবং এটা মেন শেফ যেটাকে বলে একটা রেস্টুরেন্টে। আগে যদিও ছিলাম একটা ইন্ডাস্ট্রিয়ালে, অনেক দিন যাবৎ কাজ করেছি। তারপরে মাঝখানে একটু মনে হলো যে ব্রেক নেওয়া দরকার, এর জন্য বাসায় কাজ করলাম। একটা ডেজার্টের কম্পিটিশন দিব ভেবেছিলাম, কিন্তু ওটা কম্পিটিশন না হয়ে হয়তো শেখানোর মানে ট্রেনিংটা করালে ভালো হয়, করবেন আর কি। ট্রেনিংটা করালে ভালো হয় কি, যে আমি যা জানি সেটা যেন সবাই জানতে পারে। আর বেসিক্যালি আরেকটা মাথায় ঘুরপাক খাচ্ছে, সেটা হলো ইউটিউব চ্যানেল যেহেতু আছে, ওখানে সাপ্তাহিক একটা দিব, ট্রেনিং দিব, সেটা হলো ফ্রিতে। আচ্ছা, ওটা ইউটিউব চ্যানেলেও থাকবে, আমার ফেসবুক আইডিতেও থাকবে, সবাই এটা দেখতে পাবে। আপনি নতুন একটি জবে যাচ্ছেন মেন শেফ হিসেবে, আপনার পথ চলাটা সুন্দর হোক। আচ্ছা, এবার আমি চলে যাব আপনার ছোটবেলায়, আপনার বেড়ে ওঠা, পড়ালেখা, এগুলো সম্বন্ধে জানতে চাচ্ছি। বেড়ে ওঠা ঢাকাতেই জন্ম আমার, বড় হয়েছিও ঢাকাতে, পড়ালেখাও ঢাকাতে। সেন্ট্রাল কলেজ থেকে বিবিএস করেছি, বিএসএস করেছি। ইচ্ছা ছিল, যেহেতু বাবা ডাক্তার, নিজেও কিছু একটা ডাক্তারি করার জন্য, তো ওইভাবে আর হয় নাই। প্যাথোলজি নিয়ে প্যাথোলজিস্ট শেষ করার পরে চিন্তা আসছে, মানে রান্নাটা আম্মা খুব ভালো পারে। আপনার হাতে খড়ি আপনার আম্মার থেকে? হ্যাঁ, তো আম্মা খুব ভালো রান্না পারতো। সেই হিসাবে আম্মা যখন শুক্রবারে বাসায় থাকতো, যদিও আমার আম্মু জব করতো, তো দেখা গেল যে অনেকের আশেপাশে আছে না, ছোটখাটো প্রোগ্রাম হয় না, যে বার্থডে হলো বা কোনো মেয়ে দেখতে আসা, তো আম্মুকে বলতো আর কি রান্না টান্না করার জন্য। তো সেখান থেকে খাবারটাও মজা থাকতো। আর আমরা তো ছোটবেলাতে মানে খাবার প্রেমী, তো অনেক সময় দেখা যেত যে আম্মার পিছনে যায় দাঁড়িয়ে থাকতাম, কিভাবে কি দিচ্ছে না দিচ্ছে। আম্মু বলতো যাও এখান থেকে, কালো হয়ে যাবা, বিয়ে দিতে হবে, ওরকম। কিন্তু তারপরেও হয়ে যায় না এরকম, যে একটা শখ। আসলে প্রতিটা পরিবারেই আমরা দেখেছি, যখন বিয়ের আগে মেয়েদেরকে ওইভাবে কিন্তু কাজটা করতে দেয় না, বিশেষ করে রান্নার কাজটা। এই যে কালো হওয়া, এই যে ফর্সা হওয়া, এই প্রবণতাটা, এটা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। এখন বর্তমানে অনেকটা নর্মাল হয়েছে। যাই হোক, আপনি এই যে কাজগুলো করছেন, আসলে এটা কি আপনি শখ থেকে করছেন, না এটা আপনার পেশা, নাকি নেশা থেকে পেশা হয়েছে? প্রথমে কিন্তু শখ ছিল আপু, প্রথমে শখটা ছিল কিরকম, দেখা গেল যে কারো বাসায় কোনো একটা খাবার টেস্ট করেছি, ওটা কিভাবে করেছে তাকে আমার জিজ্ঞাসা করতে লজ্জা করতো। প্রথমত এটা ছিল, বাসায় এসে নিজে নিজে ট্রাই করতাম যে ওইভাবে হয়েছে কিনা, বা ওরকম করা গেল কিনা, বা টেস্টটা ওরকম আসছে কিনা। তারপরে বিভিন্ন ইনস্টিটিউট থেকে শিখলাম, সরকারিভাবেও অনেক জায়গা থেকে শিখেছি, বাপা থেকে শুরু করে যুব উন্নয়ন থেকে, মহিলা অধিদপ্তর থেকে, এবং কিছু বেসরকারি ইনস্টিটিউট থেকে। ওটা শখ থেকে এখন নেশা পেশা দুটোই হয়ে গেছে। যেমন পেশাটা হলো আমার কর্মজীবনের জন্য, আর নেশাটা হলো আমার মানসিক শান্তির জন্য। মানে মানসিক শান্তির জন্য কিন্তু আমরা অনেক কাজ করি। হ্যাঁ, তো সে আসলে এই রান্না বিষয়টাই কিন্তু একটা সেবামূলক কাজ, তাই না? অবশ্যই। রন্ধন শিল্পে আমরা এখন দেখতে পাচ্ছি যে বিভিন্ন সেক্টরের মানুষও কিন্তু আসছে। অনেক বড় বড় জবে ছিলেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শখ থেকে কিন্তু এটা শিখছেন, এবং শিখতে যে
এটার প্রেমে এমনভাবে পড়ছেন যে এটার থেকে বেরিয়ে আসতে পারছেন না, সে তখন এটাকে পেশা হিসেবেও কিন্তু নিচ্ছেন। তো এক্ষেত্রে আমি বলবো যে বর্তমান পরিস্থিতিতে এই শিল্পে কি কি সম্ভাবনা আছে? আসলে আমরা যখন ছোট ছিলাম তখন টিভিতে কিন্তু 2-3টা মুখ দেখতাম যারা রন্ধনশিল্পী ছিলেন, আমরা এপিসোডগুলো দেখতাম। কিন্তু সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। অনেক আপুরা আছে যাদের নাম আমি জানি না, তারা হয়তো প্রোগ্রাম দেখলে হয়তো বা বলবে যে নামগুলো মেনশন করি না, আমি কারোর নাম মেনশন করতে চাই না, তবে সবার উদ্দেশ্যে বলতে চাই আমাদের যে সিনিয়র আপুদের, আমি স্বপ্ন দেখি এটা অনেক দূর এগিয়ে যাবে এই রন্ধন শিল্পটা। কারণ আমরা যখন বাসায় আসলে আমরা যখন শেফ হই সেটা কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়ালি গোছানো, আর বাসায় কিন্তু যেটা হয় সেটা হলো আমরা মেহমানদারি করি। তো সেই খাবারটা যখন আমরা সার্ভ করি, গুছায় দেই, মানে সবাই খাবার খাওয়ার পরে তৃপ্তি সহকারে যখন বলে যে মজা হয়েছে, ওটা কিন্তু আমাদের তৃপ্তি। এবং অনেক জায়গায় আমি দেখছি বিভিন্ন রেস্টুরেন্টে যাওয়া হয়েছে, যেরকম আমাদের ইন্ডাস্ট্রিয়াল থেকে নেওয়া হয়েছে যে ওরা কীরকম করছে ওটা দেখো। অনেকেই আছে কাস্টমাররা খাওয়ার পরে বলতো, মানে ডাক দিয়ে এনে বলতো যে অনেক মজা ছিল খাবারটা, থ্যাংক ইউ। অনেক বড় বড় মানুষরাও শেফ হিসাবে আগে বলতো যে ছেলেরা শুধু শেফ, কিন্তু এখন না, আসলে মেয়েরাও অনেক শেফ বের হয়ে গেছে। আর আমার কাছে এই কাজটা করতে খুব ভালো লাগে, যেটা হয়তো আমি অন্য কাজ করে তৃপ্তি পেতাম না, সেবামূলক কাজ। হ্যাঁ, প্রিয় দর্শক, আসলে এই যে রন্ধন শিল্প, এই রন্ধন শিল্পে কিন্তু অপার সম্ভাবনা আছে। যেমন আমাদের দেশে আছে তেমন কিন্তু বিদেশেও আছে। আমরা অনেক সময় দেখি যে আমাদের এইখান থেকে কিন্তু শেফ কোর্স করে অনেক শেফরা বিদেশে যাচ্ছেন এবং সেখানে কিন্তু সে খুব ভালো বেতনে জব পাচ্ছেন। অনেকে কিন্তু আবার ক্যাটারিংও করছেন। তো এই যে বাংলাদেশে যে রন্ধন শিল্পের এত উন্নতি হয়েছে, এগুলো কিন্তু আমরা যারা রান্না নিয়ে কাজ করছি তাদেরও অবদান আছে। এবং আমার মনে হয় এখন এই শিল্পে অপার সম্ভাবনা, অর্থনৈতিক দিক থেকেও কিন্তু অনেকটা আমরা এগিয়ে আছি। আপনার সাথে নিশ্চয়ই সহকর্মীরা আছে, তো তাদেরও কিন্তু জবের ব্যবস্থা হচ্ছে। আবার যে ডেলিভারি ম্যানটা খাবারটা নিয়ে যাচ্ছে তারও কিন্তু কর্মসংস্থান হচ্ছেন। তাহলে অর্থনৈতিক দিক থেকেও কিন্তু আমরা লাভবান হচ্ছি। আবার বিদেশ থেকে যে অর্থগুলো আসছে, তাহলে আমাদের বৈদেশিক বাণিজ্যও কিন্তু হচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে রন্ধন শিল্পে অপার সম্ভাবনা শিল্প। হ্যাঁ, শিল্প। প্রাপ্তির ঝুলিতে কি কি আছে? প্রাপ্তির ঝুলিতে অনেক কিছু শিখেছি, প্রথমত অনেক কিছু শিখেছি এই পথে হাঁটতে গিয়ে। আর সবচেয়ে বড় প্রাপ্তি আমার, যেখানেই যাই না কেন কাজের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা বলতে আমার খুব ভালো লাগে, সবচেয়ে তৃপ্তি পাই, প্রাউড ফিল করি, তৃপ্তি পাই। আর প্রথমত হলো আমার সার্টিফিকেটের নেশা হয়ে গেছে। মানে যে কোনোখানে গেলেই যদি জানতে পাই যে ওইটার আমার একটা স্বীকৃতি দিবে, তাহলে মনে হয় যে ওটার থেকে আর আসলে অন্য কোনো প্রাপ্তি নাই। যখন আমরা কোনো কাজ করি, কাজের যদি স্বীকৃতি স্বরূপ সার্টিফিকেট, ক্রেস্ট, সম্মাননা পাওয়া যায়, সেটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার হয়। কারণ তখন কিন্তু কাজের স্পিডটা আরও বেড়ে যায়, আমাদের তখন কাজ করতে আরও ভালো লাগে। তো সেই বিষয়টাই কিন্তু ঘটেছে আমাদের তুলি আপার সাথে। তিনি যখন অনেক সম্মাননা, অনেক ক্রেস্ট, অনেক সার্টিফিকেট পেয়েছেন, তখন কিন্তু ওনার কাজের স্পিডটা অনেক বেড়ে গিয়েছে। সে বিষয়ে একটু বলুন। প্রথমে আমি একটু করোনা দিয়ে শুরু করি। করোনাতে আমাদের বাসা থেকে অনেক খাবার গিয়েছে। এমন হয়েছে যে আমি কোনো ডেলিভারি ম্যান পাইনি, আমি নিজে গিয়েছি। সেন্ট্রাল হসপিটালে এক মাকে খাবার দিতে গিয়েছিলাম, ওনার 70 বছর বয়স। তো যখন খাবার দিয়ে বাসায় ব্যাক করছি, আমাকে বাসায় ঢুকতে দেওয়া হয়নি। আমি গেটের বাইরে প্রায় 1.5 ঘন্টা দাঁড়ায় আছি। ঢুকতে দেওয়া হবে না, কারণ করোনার জন্য আমি যে হসপিটালে গেছি ওখান থেকে হয়তো করোনা ভাইরাস নিয়ে আমি বাসায় ঢুকেছি। আমার মেন গেটে তালা দেওয়া। তো যখন অ্যাপার্টমেন্ট যার দায়িত্বে, ওনাকে কল করলাম, উনি বলল যে আপা, এটা তো আপনি রুলস করে ফেলছেন, ব্রেক করে ফেলছেন। যেহেতু করোনা চলতেছে, আমাদের তো বলাই হয়েছে যে বাসার থেকে বেরোনোও যাবে না, বাইরে থেকে কেউ ঢুকাও যাবে না। তখন আমি বলেছিলাম
যে আমি যে কাজটা করি এটা আমি একটা সেবামূলক কাজ করি। এটার জন্য যদি আপনি আমাকে বলেন যে আমি আমার বাসা ফেলে বাইরে থাকতে হবে, ওকে টান। পরে 1.5 ঘন্টা পরে উনি গেট খুলে দিয়েছিলেন। প্রথম হলো আমার এই একটা চ্যালেঞ্জ ছিল। আর প্রাপ্তির ঝুলিতে যেগুলো সার্টিফিকেট, ক্রেস অনেক জায়গা থেকেই পেয়েছি আপু। কিছু কিছু জায়গার থেকে কেঁদে দিয়েছি, মানে এটা আসলে আনন্দের কান্না। হ্যাঁ, যেমন ওমেন্স বাংলাদেশ, ওখানে ফার্স্ট রানার আপ হয়েছিলাম কালিনারি কুইনের। তো ওটা আমি ভাবতেই পারিনি যে আসলে আমি ফার্স্ট রানার আপ। কারণ যেদিন আমার ছিল প্রোগ্রামটা ছিল, সেদিন আমি আর এক জায়গায় একটা ট্রেনিং করছিলাম। মানে ট্রেনিং করে ট্রেনিংটা অবস্থায় চলে এসেছেন না ওটা বাদ রেখে এসেছিলেন আপনি? না, ট্রেনিংটার মাঝখান থেকে চলে আসছি। ও আচ্ছা। মানে ওখানেও টেনশন ছিল যে আমি ট্রেনিংটা করতে মানে পুরো মনোযোগী হতে পারছি না। আবার এখানেও আমার আজকে ফাইনাল, টপ 10-এর ফাইনালটা মানে হ্যাঁ আসতেই হবে, টাইমলি পৌঁছাতে হবে। তো সব মিলিয়ে মানে একটা ইয়ের মধ্যে ছিলাম আর কি, টেনশনের মধ্যে ছিলাম। তারপরে চ্যালেঞ্জ ছিল, ক্রেস হাতে নেওয়া, ক্রাউন পরা। আমার কাছে মানে এটা একটা এই বিষয়গুলো আসলে আপনি বলে বোঝাতে পারছেন না, এজন্য কোনো আপনার ভাষা নেই। চোখে ওই সময় মানে আনন্দের পানি চলে আসছিল, কান্না করে দিয়েছিলাম। তো ওইটা আমার কাছে 2023-এ একটা মানে পুরো একটা মানে হার্ট লাগার মতো। আর সেখান থেকে আমার পাওয়া সেফ ফুড থেকে, যেটা খাদ্য নিরাপদ, ওখানে পিঠা প্রতিযোগিতা ছিল, অনেক মানুষ ছিল। আমি ভাবতেই পারি নাই যে ওখানে আমার মতো কেউ। তারপরও আপনি কি পজিশনে ছিলেন? আমি সেখানেও ফার্স্ট রানার আপ ছিলাম। কংগ্রাচুলেশন তুলি, এবং আপনার সামনে আরও যেন এরকম প্রাপ্তির ঝুলি যেন আপনার একদম ভরে যায়, আমরা সেই কামনাই করছি। করোনাকালীন সময়টা আপনি যেটা বললেন, আসলে করোনাকালীন সময়ে ক্ষুদ্র মাঝারি সকল প্রতিষ্ঠানে কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল, ব্যবসা প্রতিষ্ঠান। মানে এই ভয়াবহ পরিস্থিতিতে আমাদের যে উপার্জনক্ষম যে পুরুষ ছিলেন আমাদের ঘরে, সে কিন্তু কর্মহীন হয়ে পড়ে, ঘরে বন্দি। ওই সময় এক শ্রেণীর নারীরা কিন্তু মানে ঘুরে দাঁড়ান, এবং সেই নারীদের নিয়েই কিন্তু আমাদের এই নোশান টিভির নতুন আয়োজন আমরা অদম্য। তো আপনি করোনার কথা যখন বললেন, আমার সেই দৃশ্যগুলো সামনে চলে আসলো। এবং ওই সময় কিন্তু অনলাইন বেজ অনেক কাজ হয়েছে, মানে নারীরা ঘরে বসে কিন্তু অনলাইন প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে অনেক ব্যবসা, মানে বহু বুদ্ধিদীপ্ত ব্যবসাগুলো তারা পরিচালনা করেছেন। এবং সফলতা মানে কি বলবো, সফলতা গল্প বলে শেষ করা যাবে না। তো এই সকল নারীরা এরকম বহু ঘটনা নিয়েই কিন্তু আমাদের এই নোশন টিভির আয়োজন। তারপর আমি জানতে চাইবো আর কি কি প্রাপ্তিতে ছিল? প্রাপ্তিতে রিসেন্টলি পারফেক্ট রেসিপিতে আমি আসলে ওটা আগেই করেছিলাম, রেজিস্ট্রেশন করেছিলাম। ভাবি নাই যে ওটাতে যাব বা কি যাব না। আমার একটু ক্রাইসিসও চলছিল ফ্যামিলি থেকে। তো ওটাতে গিয়েও সেই ফার্স্ট রানার আপ। আমি যেখানে মানে কিছু আশা করি না বা চিন্তা করি না, সেখানে কিছু একটা সারপ্রাইজ হয়ে গেছি। মানে ওই ভাষাগুলো মানে আছে না কিছু ভাষা ডিকশনারি থেকে বা বইয়ের ভাষা, আসলে ওটা বলার মতো কোনো ভাষা নেই আমার কাছে। বুঝতে পেরেছি, আপনি আসলে অনেক কি বলবো পরিশ্রমী একজন নারী। এই যে আপনার পথ চলা, এটা তো নিশ্চয় একদিনে হয়নি। হ্যাঁ, অনেক চড়াই উতরাই, অনেক বাধা বিপত্তি পেরিয়ে তারপরে আজ আপনি শর্মিলা জেসমিন তুলি হয়েছেন। তো এই যে আপনার পেছনের গল্পটা, এই যে সফলতা, আমরা তো শুধু সফলতার গল্প শুনি, কিন্তু এই সফলতার পেছনের যে গল্পটা আমি সেটা জানতে চাচ্ছি। পেছনের গল্পটা আপু সবসময় তো খারাপই হয়। শুরুটা সবসময় খারাপ। প্রথমে আমার রান্নার ছিল না, টেন্ডেন্সি ছিল না। আমি ব্লক আর বাটিক করতাম। আচ্ছা, সেটা আমাদের নিজের বাড়ি ছিল, নিজের বাড়ির ছাদের উপরে। তখন আমি হয়তো 7 বা 8-এ পড়ি, ফ্রেন্ডরা মিলে। তো একে একে সবাই চলে গেছে, আমি আর কাজটা ছাড়তে পারি নাই, আমার নেশার মতো হয়ে গেছিলো।
মানে কাপড় দেখাই মানে ব্লক করতে হবে, কাপড় দেখা মানে বাটিক করতে হবে, পুরো ঘরই মানে ব্লক আর বাটিকময় হয়ে গেছিল, ভরে গেছিল। তারপরে এই শখটা বেশি দিন রাখতে পারিনি, যেহেতু এটা আমার বুটিক্স হাউজে আসলো। বুটিক্স হাউজে দেখা গেল কি শুধু ব্লক আর বাটিক চলে না, চলছে না, কারণ এখানে ভ্যারাইটিস রাখতে হয়। তখন আমি ইন্ডিয়ান কিছু প্রোডাক্টস ঢুকালাম, পাকিস্তানি। তো ওই বুটিক্সের ওটা আমার নাম ছিল হলো মা হ্যান্ডিক্রাফট, বুটিক্স অ্যান্ড হ্যান্ডিক্রাফট, ওই ওই হিসাবে আমার চলছিল। তারপরে আপনার 2017 বা 2018 দিকে আমার ফেসবুক আইডিটা হ্যাক হয়ে যায়, পুরা সব কিছু মানে উলট পালট হয়ে গেলে পরে একটু মানে ফ্যান্যান্সিয়ালও সমস্যা ছিল, আমি বুটিক্সটা বন্ধ করে দিই। আর খাবারটা নিয়ে তো আমি আগে পরেই কাজ করেছি, আম্মা যেহেতু খুব ভালো ভালো রান্না করতো, আগে পরেই বন্ধুবান্ধবদের খাওয়াতাম, বা ক্লাস কোনো পার্টি হলে আমি খাবার করে নিয়ে যেতাম। এমনও হয়েছে কলেজের টিচারদের জন্য টিফিন নিয়ে গিয়েছি। স্যারেরা অনেক সময় বলতো, এই তুমি সময় পাও কোথায়, এত সময় কিভাবে পাও? আসলে একজন রন্ধনশিল্পী যেমন রাঁধতে পছন্দ করেন, ঠিক তেমনই কিন্তু খাওয়াতেও পছন্দ করেন। আমার মনে হয় রন্ধনশিল্পী হতে গেলে এই গুণাবলীগুলো অবশ্যই থাকতে হবে। আমি ছোট্ট করে একটা কথা বলতে চাই, সেটা হলো আমার ফাইনাল পরীক্ষা চলতেছিল, এটা লাস্ট সেমিস্টার ছিল, মেবি লাস্ট সেমিস্টার। তো আমার চিন্তা হলো যে আমি যেই হলে পড়েছে, এটা তেজগাঁও হল, তো আমার ওই টিচারদের জন্য কিছু একটু নিয়ে যাওয়া উচিত, কারণ আজকে আমার শেষ, আমি আর তো হয়তো যাব না। তাহলে বললাম যে আপনারা স্যার কতজন টিচার থাকবেন? উনি বুঝতে পারে নাই, উনি বললো যে আমরা মেবি 22 জন বা 25 জন টিচার আছি। তো পরের দিন পরের সপ্তাহে আমার পরীক্ষা যেহেতু, তো সকালবেলা চিন্তা করলাম যে হঠাৎ করে কি নিয়ে যাব। স্যাররা তো আসলে 10টা-11টার দিকে একটা টিফিন করে, তো কেক আর ছিল হলো রোল। আমি সবগুলা, আমার কিন্তু পরীক্ষা এক্সাম, আম্মা তুমি ফাইনাল এক্সাম দিবা, তুমি এগুলো কি করতেছো? আমাকে কেমন আজকেই তো মনে হয় আমি চলে আসবো, হয়তো বা এখানে আমার পড়বে না। তো আমি নিয়ে যাওয়ার পরে যখন মেন যে টিচার ছিলেন, মহিলা টিচার, ম্যামটা খুবই ভালো, উনি দেখে আমাকে বলে কি তুমি কি খেয়েছেন? কেন ম্যাম? কই তোমার ফাইনাল এক্সাম চলছে, তুমি খাবার নিয়ে চলে আসছো? তখন আপনাকে উত্তর দেওয়াটা উচিত ছিল এভাবে, আমি ক্রেজি না, আমি রন্ধনশিল্পী। তো ম্যাম তখন বললো যে আমি আগে একটা প্যাকেট নিয়ে টেস্ট করব। তো টেস্ট করার পর বললো কি ওয়াও খুব মজা ছিল, তুমি কেসটা সারা রাত করেছো? কিন্তু না ম্যাম, আমি সকালেই করেছি। তো এরকম কিছু কাজ আমার কাছে খুব ভালো লাগে করতে, ইচ্ছা করে, আর সবচেয়ে ভালো লাগে সেবামূলক কাজ করতে। ফ্যামিলির সাপোর্টটা কতটুকু ছিল? ফ্যামিলির সাপোর্টটা আমার আম্মার থেকে সাপোর্ট পেয়েছি প্রথমত, আর শ্বশুরবাড়ি থেকে তো একটু বাধা আসেই, কারণ যে কোনো কাজ করতে যাবেন এটা বউ করা যাবে। মানে আমাদের যে এশিয়া ভিত্তিক যে দেশগুলা ম্যাক্সিমামই দেখা যায় কিছু বাধা থাকে, তো তারা সেভাবে মুভ করতে পারে না, মানে ঘরের থেকে বের হওয়াটাই অনেক বড় একটা বিষয় হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে আমার মনে হয় যারা এই ধরনের বাধার মধ্যে আছেন তারা ঘরে বসেও কিন্তু অনলাইনে অনেক বিজনেস করতে পারবেন। ক্যাটারিং তো আছেই, এছাড়া শুধু যে খাবার নিয়েই কাজ করবেন তা কিন্তু না। এই যে আপনি বললেন ব্লগ, বাটিক, বুটিক, হ্যাঁ এই ধরনের অনেক কাজই কিন্তু আছে, সেগুলোও করা যায়। প্রথমত আম্মুর সাপোর্ট, এখন পর্যন্ত আম্মুর সাপোর্ট, যেখানে যাই যদি শুধু বলি যে আম্মু এই কাজে যাচ্ছি, তা শুধু একটা কথাই বলবে, রাস্তাঘাট দেখে যাবা, আর আমি তোমার সাথে মানে যতদিন বেঁচে আছি তোমার সাথে আছি। এই 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 পাওনাটা আমার অনেক, সবাই পায় কিনা আমি জানি না, আমার মার কাছ থেকে আমি এটা পেয়েছি, অনেক বড় সাপোর্ট আপনি পেয়েছেন। কারণ আমার মনে হয় যে আমাদের প্রথম শিক্ষকই কিন্তু আমাদের মা, হ্যাঁ সেই সাপোর্টটা আপনি পেয়েছেন, এজন্য আজ আপনি এত দূর পর্যন্ত আসতে পেরেছেন। একটি প্রশ্ন জানতে চাই আমাদের দর্শকের উদ্দেশ্যে, আপনি বলবেন আপনার প্রেম, পরিণয় এবং সংসার জীবন সম্পর্কে। আসলে প্রেমটা তো হয়নি, প্রেমটা হয়নি, সেটা হলো আমার আম্মু খুব কড়া, এই কারণে হয়নি। আর পরিণয়, বিয়েটা ফ্যামিলিগতই হয়েছে, সংসার আলহামদুলিল্লাহ করেছি। আর সবচেয়ে বড় কথা, আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি।
আসলে উদ্যোক্তা মানেই কিন্তু চ্যালেঞ্জ, আর যদি উদ্যোক্তা কথার সাথে নারী শব্দটি যোগ হয়ে যায় তখন কিন্তু মহা চ্যালেঞ্জে পরিণত হয়। দর্শক, আমাদের এই নারী উদ্যোক্তারা কিন্তু ঘরকে যেমন সামলায় ঠিক তেমন কিন্তু বাহিরের পারিপার্শ্বিক অবস্থা মোকাবেলা করে তার বিজনেসটাকে রান করে নিয়ে যায়। আপনার বেবি কয়জন? আমার একটা মেয়ে, কন্যা সন্তান, আচ্ছা, কি পড়ছে সে? ক্লাস 9-এ। তারও কি ইচ্ছা আছে রন্ধন শিল্পে আসার? ওরও খুব দেখি এটাতে খুব মনোযোগ দিয়ে এটা সেটা করে আমাকে খাওয়ায়, ভুলায়, আবার বলে দেখো তো তোমার মতো হয়েছে কি না, মানে নাম্বার নিতে চায়, তুমি আমাকে 10-এ কত দিবা, মানে চেষ্টা করে। আবার বলতেছে যে তুমি তো বইতে তোমার রেসিপি দাও, আমি ভাবতেছি আমার একটা রেসিপি দিব। তো আমাদের ঐতিহ্যবাহী 100 রেসিপির যে বইটা আছে, আমাদের 5ম খণ্ড শেষ হয়ে গেছে, 6ম খণ্ড আসছে, আমরা ওটাতে আছি। আমরা ইনশাল্লাহ ওটা 10ম খণ্ড পর্যন্ত নিতে পারবো। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। তবে এবার আমার প্রশ্ন হচ্ছে, আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? সবচেয়ে বড় কথা হলো আমি স্বপ্ন দেখতে খুব পছন্দ করি। আমার স্বপ্ন, আমি যেহেতু খাবার নিয়ে কাজ করি, নিজের একটা রেস্টুরেন্ট হবে, সেটা সারাদিন যেমন তেমন, বা সেটার শেফ হিসাবে আমি থাকবো কি থাকবো না, কিন্তু দিন শেষে একবেলা করে যে কেউ আমার রেস্টুরেন্টে ফ্রি খেতে পারবে। মানে সে যে আসবে রেস্টুরেন্টে, উনি যেন চিন্তা না করে যে এটা অন্য কারোর রেস্টুরেন্ট, তার নিজের মনে করে বসে খেয়ে যাবে। সেটা আমার তৌফিকে যা আসে, এটা আমি স্বপ্ন দেখি। খুব সুন্দর স্বপ্ন আপনার। এবং এই স্বপ্নটা জানি না বাস্তবায়ন করে যেতে পারবো কিনা। আমার কন্যা সন্তানকে বলা হয়েছে যে আমি যদি না পারি, এই স্বপ্নটা তুমি করবা। আসলে মানুষের মৃত্যু তো আসলে সবার জন্যই, কে কখন মারা যায় কেউ তো বলতে পারে না। তবে এই স্বপ্নটা আমি মানে এখনও দেখছি, ভবিষ্যতে বেঁচে থাকলেও দেখবো, আর এই স্বপ্নটা বাস্তবায়ন করার চেষ্টা করব। আমরা আশা করব আপনার এই সমস্ত সুন্দর স্বপ্নগুলো যেন সত্যি হয় এবং স্বপ্নের অংশীদার হিসেবে আমরাও যেন আপনাদের সাথে থাকি। আসলে নারীরা কিন্তু কেউ বসে নেই, নারীরা সমান তালে সুনামের সাথে কিন্তু কাজ করে চলছে বিভিন্ন সেক্টরে, যেমন শিল্প প্রতিষ্ঠানগুলোতে, তেমন চাকরিরত অবস্থা এবং বিভিন্ন প্রতিষ্ঠানেও কিন্তু নারী নেতৃত্ব আমরা দেখতে পাই। আমরা ঘর থেকে বের হলেই কিন্তু আজকাল দেখি নারীরা বাইক চালিয়ে অফিস সহ তার গন্তব্যস্থলে যাচ্ছেন, প্রাইভেট কার সহ আরও অনেক বড় বিশাল যে ট্রেন সেটাও কিন্তু তারা পরিচালনা করছে। এবং আমরা আকাশের পথের কথা যদি বলি, বিমান, হেলিকপ্টার, বিভিন্ন জায়গায় কিন্তু নারীরা ছুটে চলেছে দেশ দেশান্তরে। এসব উদ্যমী নারীদের নিয়েই কিন্তু আমাদের নোশন টেলিভিশনের নতুন আয়োজন আমরা অদম্য অনুষ্ঠানটি। শর্মিলা জেসমিন তুলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে সাথে থাকার জন্য। এবং আফরিন ইয়ামি কেক স্বত্বাধিকারী সৈয়দা শামিমা আফরিনের পক্ষ থেকে আপনার জন্য গিফট। ধন্যবাদ আপু, আপনাকেও, নোশন টিভিকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এই আয়োজনে ডাকার জন্য। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠান শেষ করার আগে আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং আমাদের অনুষ্ঠান উপভোগ করেছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সকল নারী উদ্যোক্তার জন্য রইল অনেক অনেক সম্মান, অভিনন্দন এবং ভালোবাসা। এবং ধন্যবাদ জানাই পিয়ারলেস কলেজ কানাডা ও সেলেস্টিয়া একাডেমি দুবাই। আগামী পর্বে আবারও নতুন কোনো অদম্য নারীর সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নোশন টেলিভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।